আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আল মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। আমি আপনাদের হিসাব বিজ্ঞান বিষয়ে প্রোগ্রাম বিবিএ অনার্স তৃতীয় বর্ষ নিরীক্ষা ও নিশ্চয়তা বিষয়ে 23-25-01 কোডের নিরীক্ষকের দায়িত্ব এবং উদ্দেশ্য লেকচার নাম্বার 6 আজকে এই বিষয়ে আমি একটু আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু মনোযোগী হও, তাহলে এই বিষয়টা খুব ভালো লাগবে এবং পরিষ্কার হবে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় শিখব সেটা হচ্ছে, অর্থাৎ আমাদের শিকন ফল হচ্ছে ভুলের সংজ্ঞা, ভুলের শ্রেণী বিভাগ, জুয়াচুরি বা জালিয়াতি, জুয়াচুরি বা জালিয়াতির শ্রেণী বিভাগ, হিসাবের কারচুপির উদ্দেশ্য, ভুল ত্রুটি ও জুয়াচুরির মধ্যে পার্থক্য, আত্মসাৎ ও হিসাবে কারচুপির মধ্যে পার্থক্য, টিমিং অ্যান্ড ল্যান্ডিং। তো আমরা একটু মনোযোগ হই, দেখবা যে বিষয়টা তোমাদের কাছে শেয়ার করলে তোমাদের কাছে সহজ হবে, বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় না এই বিষয়ে তোমাদের আর বেশি প্রেশার নেওয়া লাগবে জানার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি এখন। ভুল, ভুলের সংজ্ঞা। ভুল কি? তোমরা ভুল থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে ভুল যা মানুষ ইচ্ছাকৃত করে না। কারণ যদি কেউ ইচ্ছাকৃত কোনো অপরাধ করে সেটা ভুলের আওতায় থাকে না, ভুলের মধ্যে পড়ে না, সেটা প্রতারণা বা জালিয়াতি, কারচুপি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ভুল হচ্ছে যেটা কেউ ইচ্ছা করে করে না, কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়। যেমন কিছু ভুল আছে আমরা বলি যে এটা ক্ষমার অযোগ্য, আর কিছু ভুল আছে ক্ষমা করা হয়। ক্ষমার অযোগ্য ভুলগুলো সাধারণত ইচ্ছাকৃত করা হয়, ইচ্ছাকৃত করা হয় বিধায় এটা আর ভুলের ভিতরে থাকে না, এটা প্রতারণা, জালিয়াতি, কারচুপি এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আর ভুল হচ্ছে যা সাধারণত না জানার কারণে হয়ে থাকে অথবা অসাবধানতাবশত হয়ে থাকে। যেমন আমি ওষুধ খেতে যাচ্ছি, আমি একটা ওষুধের পরিবর্তে আরেকটা ওষুধ খেয়ে ফেলে দিলাম। এর মানে কি? এর মানে আসলে আমি খেয়াল করিনি, ওষুধের নামটা দেখি নাই, এটা আমার অনিচ্ছাকৃত না দেখার ভুল। সুতরাং ভুলগুলো এইভাবে হয়ে থাকে যে আমি বিষয়টার প্রতি গুরুত্ব দিলাম না, আমি একটা ভুলে আমি একটা অন্য কাজ যেটা করতে চেয়েছিলাম সেটা না করে অন্য কাজ করেছি। দিস ইজ ভুল। এইবার আমরা আসি যে হিসাব বিজ্ঞানের পরিভাষায় ভুল কি। আসলে হিসাব বিজ্ঞানের পরিভাষা বলতে বোঝায়, যিনি হিসাব বিজ্ঞান বললেই প্রথম হিসাব রক্ষকের কথা মনে পড়ে, কারণ হিসাব রক্ষক হিসাব রাখেন। তাহলে যিনি হিসাব রাখেন তিনি নিশ্চয় হিসাব রাখতে গিয়ে কোনো ভুল করে ফেলেছেন, তাহলে তার ভুলের পর্যায়টা কতদূর। অর্থাৎ লেনদেন সমূহ লিপিবদ্ধ করার সময় হিসাব রক্ষকের অসাবধানতাবশত বা হিসাব বিজ্ঞানের পরিপূর্ণ জ্ঞানের অভাবে লেনদেন সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়াকে ভুল বলে। অর্থাৎ যে হিসাব রক্ষক যিনি হিসাব রাখেন তিনি অসাবধানতাবশত, অর্থাৎ তিনি হয়তো খেয়াল করতে পারেননি, বুঝতে পারেননি, তার একটা অসাবধানতা স্বরূপ কাজটা ঘটে গেছে। আবার দেখা যায় একজন হিসাব রক্ষক তিনি হিসাব বিশারদ নন, তিনি না জানার কারণে তার একটা ঘটনা ঘটে গেছে, তার যেভাবে ট্রিটমেন্ট করা উচিত ছিল, যেভাবে লেনদেনটাকে লিপিবদ্ধ করা উচিত ছিল তিনি সেভাবে লিপিবদ্ধ করতে পারেন নাই, তিনি সেইভাবে তার ব্যবহার করতে পারেননি লেনদেনটার, যার কারণে ভুল হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে হিসাব রক্ষকের অসাবধানতাবশত, না জানার কারণে, হিসাব রক্ষণের নীতিগত জ্ঞানের অভাবে যে ভুলটা হয়ে যায় তাকে ভুল বলে। এই ভুল সম্পর্কে কামাল গুপ্তা অ্যান্ড অশোক অরোরা একটা মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন একটি ঘটনার অশুদ্ধ বা অসম্পূর্ণ পরিমাপ বা উপস্থাপনকে ভুল বলা যেতে পারে।
ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি AIPC এর ISA 11-তে বলা হয়েছে, ভুল বলতে আর্থিক বিবরণীতে অনিচ্ছাকৃত ত্রুটিকে নির্দেশ করে। সুতরাং আমরা এই আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে হিসাব লেখার সময় গাণিতিক ত্রুটি, প্রকৃত ঘটনা অবব্যাখ্যা এবং হিসাব বিজ্ঞান নীতি সঠিক প্রয়োগের অভাবে লেনদেন সময়ে সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়াকে ভুল বলে। অর্থাৎ যে হিসাব লেখার সময় গাণিতিক কোনো ত্রুটি হয়েছে অথবা হিসাব লেখার সময় কোনো বিষয় ভুলে বাদ পড়ে গেছে, অর্থাৎ তার নীতিগত জ্ঞানের অভাবে লেনদেন সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি, তাকেই ভুল বলে। ভুলের শ্রেণী বিভাগ। এই ভুল যে একটা ঘটনা, এই ঘটনাটা আবার বিভিন্নভাবে হতে পারে। একটা হলো করণিক ভুল। করণিক বলতে বোঝায় মূলত কেরানি বা যিনি হিসাব রাখেন, বর্তমানে যিনি হিসাব রাখেন তাকে হিসাব রক্ষক বলা হয়। হিসাব রক্ষণের কাজটা যিনি করে থাকেন তাকে হিসাব রক্ষক বলা হয়। আর একসময় বলা হতো কেরানি, যিনি অফিসের হিসাবগুলো রাখতেন তাকে কেরানি বলা হতো, যেজন্য বলা হয় করণিক ভুল। সুতরাং কেরানি বা করণিক তিনি ভুলে অসাবধানতাবশত এই ভুলটা করে থাকেন। অর্থাৎ কেরানি তার না জানার কারণে ভুলে অসাবধানতাবশত যে ভুলগুলো করেন তাকে করণিক ভুল বলা হয়। এই করণিক ভুলকে আবার 3 ভাগে ভাগ করা হয়, যথা বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল। অর্থাৎ কেরানি বা করণিক যে ভুল করে সেটা 3 ভাবে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল কি? বাদ পড়ার ভুল হচ্ছে যখন কোনো লেনদেন সংঘটিত হয় তখন সেই লেনদেনটিকে হিসাবের থেকে একেবারেই বাদ পড়ে। অর্থাৎ মনে করেন যে আমি বা আপনি একটা পণ্য ক্রয় করেছেন, এই বা কোনো প্রতিষ্ঠানে, যেহেতু আমরা এখানে একজন হিসাবরক্ষক একটা প্রতিষ্ঠানে হিসাব রাখেন, সেহেতু হিসাবরক্ষক প্রতিষ্ঠানে যদি কোনো পণ্য ক্রয় করা হয়, এই পণ্য ক্রয়টা তার ভুলে অসাবধানতার কারণে যে কোনোভাবেই হোক বাদ পড়ে গেছে, তাহলে এটা বাদ পড়া ভুলের অন্তর্ভুক্ত, বিচ্যুতি বা বাদ পড়া ভুলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বাদ পড়া ভুল হলে কি হয়? বাদ পড়ে গেলে কোনো লেনদেন, তাহলে কি দাঁড়ালো? আমরা প্রথমে একটা হিসাব রক্ষক প্রথমে যখন কোনো লেনদেন সংগঠিত হয় তখন কি করে? তাকে জাবেদাভুক্ত করে। জাবেদাভুক্ত হচ্ছে হিসাবের শুরু। প্রথমত লেনদেন চিহ্নিতকরণ, তারপরে হিসাব রক্ষণের কাজ শুরু হচ্ছে জাবেদা দিয়ে। এবং এই জাবেদায় দুটো সাইড থাকে, দুটো দিক থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। যখন কোনো লেনদেন বাদ পড়ে যায় তখন 2 সাইড থেকেই সেটা বাদ পড়ে যায়, অর্থাৎ তার দুটো সাইডই বাদ পড়ে যায়। যখন দুটো সাইড বাদ পড়ে যায় তখন তার ডেবিট পাশও নাই, তার ক্রেডিট পাশও থাকে না। যখন 2 পাশ থেকে বাদ পড়ে যায় তখন যখন আমরা জাবেদাভুক্ত করতে বাদ পড়ে গেছে, সুতরাং সেটা খতিয়ানে কোথাও দেখানো হচ্ছে না। যখন খতিয়ানে কোথাও না দেখানো হচ্ছে তখন এটা খতিয়ানের জের নিয়ে আমরা রেয়ামিল তৈরি করতেছি, সুতরাং রেয়ামিল 2 সাইড মিলে যাচ্ছে, সুতরাং আমরা এই ভুলটা গাণিতিকভাবে আমাকে ধরা পড়তেছে না। সুতরাং এক্ষেত্রে নিরীক্ষকের দায়িত্ব আছে, কারণ একটা লেনদেন কি করে বাদ পড়লো? নিশ্চয় লেনদেন যখন সংগঠিত হয়েছে তার কিছু না কিছু আমরা চিহ্ন পাওয়া যাবে। কারবারের একটা পণ্য যে বিষয়টা বাদ পড়েছে তার অনুমোদন, তার কাগজপত্র অবশ্যই আছে, কিছু না কিছু ডকুমেন্ট অবশ্যই থাকবে, যার কারণে নিরীক্ষক সেই বাদ পড়া বিষয়টাকে হিসাবে অন্তর্ভুক্ত করবেন, নিরীক্ষায় অন্তর্ভুক্ত করবেন। সুতরাং বাদ পড়ার ভুল বলতে যখন কোনো লেনদেন সংগঠিত হয়, সেই সংগঠিত লেনদেন যদি একেবারে হিসাবে অসাবধানতাবশত, করণিকের অসাবধানতাবশত বিচ্যুতি বা বাদ পড়ে যায়, তাকে বাদ পড়া ভুল বলে। অর্থাৎ হিসাব থেকে একেবারে বাদ পড়ে যাওয়া। লেখার ভুল। লেখার ভুল বলতে আমরা বুঝি যে হিসাবে কোনো লেনদেন হিসাবে অন্তর্ভুক্ত করার সময়
লেখায় ভুল হয়েছে। অর্থাৎ লেখার ভুলের কারণে যে ভুল সংঘটিত হয় তাকে লেখার ভুল বলে। করণিক অসাবধানতাবশত লেনদেন হিসাবভুক্ত করার সময় লেখায় যে ভুল করেন, যেমন তিনি রহিমের নিকট থেকে পণ্য ক্রয় বা আসবাবপত্র ক্রয়, এই যে রহিমের নিকট থেকে পণ্য ক্রয়, উনি ভুলে করিমের নিকট থেকে পণ্য ক্রয় লিখছেন। আসবাবপত্র ক্রয়, উনি অফিস সরঞ্জাম ক্রয় দেখালেন। বা যে কোনো ক্ষেত্রে একটু লেখায় ভুল হতে পারে। দেখা গেল যে টাকার সাইড ঠিক আছে, নামের সাইডে ভুল করছেন। অথবা দেখা গেল যে নামের সাইড ঠিক আছে, টাকার সাইডে ভুল করছেন। হয়তো পণ্য ক্রয় করা হয়েছে 10,000 টাকার, তিনি পণ্য ক্রয় 1,000 টাকা দেখাইছেন। এখন যদি উনি লেখার ভুল, যদি উনি দুই সাইডেই ভুল করেন, যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, সেখানে 1,000 টাকা লেখা আছে, দুই সাইডে ভুল হলে রেয়া মিলে ধরা পড়বে না। অর্থাৎ রেয়া মিলে দুই সাইডে ভুল হওয়ার কারণে রেয়া মিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড মিলে যাবে, এটা ধরা পড়বে না। আর যদি লেখার সময় যদি এমন হয় যে কোথাও ভুলটা কোথাও হয়েছে, আগে সেটা চিহ্নিত করতে হবে। ভুলটা কি জাবেদা লেখার সময় হয়েছে, নাকি জাবেদা থেকে খতিয়ানি স্থানান্তর করার সময় হয়েছে। যদি খতিয়ানি স্থানান্তর করার সময় হয়, আসবাবপত্র ক্রয়, এখানে আমাকে দেখতে হবে যে আসবাবপত্র ঘরে টাকা ঠিক আছে কিনা, 10,000 লেখা হয়েছে না 1,000 লেখা হয়েছে। আবার আমার ক্রয়ের ঘরে যদি নগদে ক্রয় করে থাকি, তাহলে নগদে ক্রয়ের ঘরে কি 10,000 লেখা হয়েছে না 1,000 লেখা হয়েছে। যদি দুটোই একই ভুল হয়, দুটোই যদি ভুল হয়, তাহলে হিসাব মিলে যাবে। আর যদি এক জায়গায় ভুল হয়, তাহলে হিসাবে ধরা পড়বে। কারণ রেওয়া মিলে গাণিতিক শুদ্ধতা যাচাই করার সময় দেখা যাবে ডেবিট ক্রেডিট সাইড মিলবে না, তখন ধরা পড়বে কোথায় ভুল হয়েছে, তখন সেটা সংশোধন করা সহজ। আর পরিপূরক ভুল। পরিপূরক ভুল কি? পরিপূরক, আমরা এর থেকে বুঝে নেব যে পরিপূরক ভুলটা কি। পরিপূরক ভুল হচ্ছে পরিপূরক, অর্থাৎ একটা ভুল আর একটা ভুল দ্বারা পরিপূর্ণ হওয়া। অর্থাৎ দেখা গেল যে আমি ভুল করেছি একটা বা দুটো বা তিনটা, আবারও ভুল করেছি, এইভাবে আমার একাধিক ভুলের দ্বারা আমার হিসাব মিলে গেছে। যেমন আমি ভুল করেছি আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, আমি লিখেছি আসবাবপত্র ক্রয় 1,000 টাকা। আবার কোথাও আছে পণ্য ক্রয় 1,000 টাকা, আমি পণ্য ক্রয় লিখেছি 10,000 টাকা। এইভাবে একটা ভুল দ্বারা যখন আরেকটা ভুল সংশোধন হয়ে যায়, তাকে পরিপূরক ভুল বলে। এমন হতে পারে যে, এখানে তো বললাম যে একটা ভুল দ্বারা আরেকটা ভুল পরিপূর্ণ হওয়া, এমন হতে পারে যে আমার ভুল হয়েছে 2 জায়গা, আবার পরবর্তীতে আবার 3 জায়গা ভুল করছি, যোগ বিয়োগ মিলে গেছে। অর্থাৎ ভুল দ্বারা ভুল পরিপূর্ণ হওয়া, এটা হচ্ছে পরিপূরক ভুল। অর্থাৎ এক বা একাধিক ভুল আর এক অন্য এক বা একাধিক ভুল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তাহাকে পরিপূরক ভুল বলে। পরিপূরক ভুল দ্বারা হিসাবে রেওয়া মিলে যায়, গাণিতিক অশুদ্ধতা থাকে না, অশুদ্ধতার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু এটা কার্য বিশেষে, ক্ষেত্র বিশেষে এর ব্যবহারে এই ভুল ধরা পড়ে যায়। দলিলপত্র, কাগজপত্র একটু তদারকি করলেই এই ভুল ধরা সম্ভব। এরপরে আসি নীতিগত ভুল। নীতিগত ভুল কি? নীতিগত ভুল হচ্ছে হিসাব রক্ষকের নীতিগত জ্ঞানের অভাবে যে ভুল হয়, তাকে নীতিগত ভুল বলে। অর্থাৎ হিসাব রক্ষকের হিসাব বিজ্ঞানের নীতিগত জ্ঞান সম্পর্কে অবগত হতে হবে। হিসাব রক্ষকের এই নীতিগত জ্ঞানের অভাব দেখা দিলে নীতিগত ভুল হতে পারে। যেমন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করা, আবার মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য করা। এভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন যে ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হচ্ছে মূল সম্পত্তি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত হয়। সেটা কিরকম?
তোমরা নিশ্চয় জানো একটা উৎপাদনশীল প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে দৈনিক অনেক শ্রমিক কাজ করে। এই শ্রমিকরা ডেইলি বেসিস হতে পারে, সাপ্তাহিক বেসিস হতে পারে। সুতরাং দৈনিক বা সাপ্তাহিক এই শ্রমিকদেরকে মজুরি প্রদান করা হয়। এখন দেখা যায় যে আমার প্রতিষ্ঠানে বা সেই প্রতিষ্ঠানে নতুন একটা মেশিন সংস্থাপন করা হবে। এই মেশিনের সংস্থাপনে কাজ করতে হয়তো 1 মাস লাগবে, তার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এই দীর্ঘ সময় এই মেশিনের পিছনে বেশ কিছু শ্রমিক কাজ করবে। এই শ্রমিকের বেতনও এই শ্রমিকের মজুরিও এই প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে। তাহলে যেই শ্রমিকরা কাজ করতেছে উৎপাদনশীল প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের জন্য, তাদের মজুরি, আর একটা প্রতিষ্ঠানে নতুন কলকবজা বা সংস্থাপন করা হচ্ছে, তার মজুরি কি একই জিনিস? কখনোই না। কারণ শ্রমিকের মজুরি হচ্ছে পণ্য উৎপাদনের সাথে জড়িত, আর কলকবজা সংস্থাপন ব্যয়ের মজুরি হচ্ছে কলকবজার সাথে জড়িত। সুতরাং দুটো খরচকে একত্র করা সম্ভব না, কারণ এটা হিসাব বিজ্ঞানের নীতিগত জ্ঞানের ভুলের কারণে এটা হতে পারে। কারণ শ্রমিকের মজুরি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর কলকবজা মজুরি হচ্ছে হলো মূলধন জাতীয় ব্যয়। সুতরাং এই মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত করা যাবে না, আর মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত করা যাবে না। একজন শ্রমিকের মজুরি দেওয়া হবে সেই পণ্য উৎপাদনের মজুরি খরচের অন্তর্ভুক্ত হবে, আর যখন কোনো কলকবজার পিছনে শ্রমিকদের মজুরি দেওয়া হবে সেটা কলকবজার সাথে যোগ হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, নীতিগত ভুল হচ্ছে 2 ধরনের হতে পারে। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো, আর মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো। এই 2 ভাবে নীতিগত ভুল হতে পারে। জুয়াচুরি বা জালিয়াতি। জুয়াচুরি বা জালিয়াতি কি? আমরা এত সময় যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ভুল নিয়ে, যেটা অনেকের অসাবধানতা বশত না জানার কারণে হয়ে থাকে। আর জুয়াচুরি বা জালিয়াতি হচ্ছে কাহকে প্রতারিত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হিসাবে ভুল লিখন বা মিথ্যাচারকে জুয়াচুরি বা জালিয়াতি বলে। এখন কি দাঁড়ালো? তাহলে জুয়াচুরি বা জালিয়াতি কি? অর্থাৎ কেউ প্রতারিত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি AIPC এর ISA 11-তে বলা হয়েছে, জুয়াচুরি বলতে ব্যবস্থাপনা, কর্মচারী বা তৃতীয় পক্ষের এক বা একাধিক ব্যক্তি কর্তৃক আর্থিক তথ্যের ইচ্ছাকৃত বিকৃত উপস্থাপনকে নির্দেশ করে। কিভাবে জুয়াচুরি হতে পারে? হিসাবে লিপিবদ্ধ অথবা দলিলপত্রের কারচুপি, মিথ্যা বর্ণনা অথবা পরিবর্তন। সম্পদ আত্মসাৎ। হিসাবে লিপিবদ্ধ বা দলিলপত্র সমূহতে লেনদেনের প্রভাব অধিক হলে সারমর্ম ছাড়া লেনদেন লিপিবদ্ধকরণ, হিসাব বিজ্ঞান নীতির বিকৃত ইত্যাদি। তাহলে জুয়াচুরি আমরা বিভিন্নভাবে সংগঠিত হয়। সুতরাং আমরা উপরে আলোচনা থেকে বলতে পারি যে ইচ্ছাকৃতভাবে কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে হিসাবে ভুল দেখিয়ে হিসাবে নীতিগত জ্ঞানকে অগ্রাহ্য করে দলিল সমূহকে প্রভাবিত করে যে সকল ঘটনা ঘটানো হয় তা সবই জুয়াচুরি বা জালিয়াতির অন্তর্ভুক্ত। জুয়াচুরির শ্রেণীবিভাগ। জুয়াচুরি বিভিন্নভাবে হয়ে থাকে, তাকে আমরা সাধারণত 3 ভাবে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে তহবিল বা অর্থ আত্মসাৎ, দ্রব্য আত্মসাৎ, হিসাবের কারচুপি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব তহবিল বা অর্থ আত্মসাৎ। তহবিল বা অর্থ আত্মসাৎ বলতে আমরা বুঝতেছি যে আর্থিক, এখানে সহজ কথা নগদ অর্থের আত্মসাৎ।
সেটা কি করে সম্ভব? যেমন প্রাপ্ত টাকা সম্পূর্ণ জমা না করে আংশিক জমা করা, অর্থাৎ যে টাকাটা পেয়েছি আমি 10,000 টাকা আমি না জমা করে আমি কিছু টাকা রেখে দিচ্ছি, বাকি টাকাটা জমা দেখালাম। অথবা এমনও হতে পারে যে আমি যে টাকাটা পেয়েছি সেটা এখন জমা দেখাচ্ছি না, আমি এটা আপাতত না জমা দেখিয়ে এটা আমি আমার ব্যক্তিগত কাজে বা যিনি করছেন তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছেন, কিন্তু জমা দেখাচ্ছেন না। এইভাবে হতে পারে যে টাকাটা পেয়েছেন তার যে বাউচার আছে বাউচারটাকে তিনি গোপন করলেন, এটা টাকা জমা দেখালেন না, বাউচারকে তিনি গোপন করে সাথে সাথে তার অর্থটাও গোপন করা হয়ে গেল। অথবা হতে পারে যে ভুয়া খরচ দেখিয়ে, খরচ হয়নি আমি খরচ দেখালাম, এইভাবে টাকাটা আত্মসাৎ করতেছি। অথবা এমন হতে পারে যে 1,000 টাকা খরচ করেছি, সুকৌশলে বা কৌশল অবলম্বন করে আমি 10,000 টাকা দেখাচ্ছি, এইভাবেও আত্মসাৎ হতে পারে। অথবা হতে পারে বাকিতে পণ্য ক্রয়কে ক্রয় হিসেবে দেখিয়ে, কিনেছি বাকি নগদ ক্রয় করে বাকিতে দেখাচ্ছি, মধ্যে আমি একটা অর্থের একটা আত্মসাৎ হচ্ছে। অথবা হতে পারে যে আমি ক্রয় করতেছি না কিন্তু ক্রয় দেখাচ্ছি, এভাবে টাকাটা সরায় রাখতেছি, এটাও হতে পারে ক্রয় না করিয়ে ক্রয় দেখিয়ে। হতে পারে আমি যে টাকাটা জমা 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 করে দিছি তার থেকে বেশি জমা দেখাচ্ছি কাগজে কলমে। এমনও হতে পারে স্থায়ী সম্পত্তির অতিমূল্য দেখিয়ে আমি এক প্রকার আত্মসাৎ করতেছি। মজুরি বা বেতন তালিকা অধিক লোক দেখিয়ে, অর্থাৎ আমি বেতন বা মজুরিতে কিছু ভুয়া শ্রমিক দেখাচ্ছি, কিছু ভুয়া কর্মচারী দেখাচ্ছি, দেখে তাদেরকে বেতন পরিশোধ করতেছি, তাদেরকে মজুরি পরিশোধ করতেছি। এমনও হতে পারে অর্থ আত্মসাৎ করার একটা উপায়। আমি জানি অনেক প্রতিষ্ঠানে কিছু কিছু প্রতিষ্ঠানে এই ধরনের কাজ করে থাকে। রসিদ প্রদানকারী কর্তৃপক্ষের সাথে যোগসাজশের মাধ্যমে বেশি টাকা রসিদ দেখিয়ে, এটা আমাদের প্রতিষ্ঠানগুলোতে প্রায় ঘটে। এটা কর্তৃপক্ষের যদি দুর্বলতার কারণে এটা ঘটার সম্ভাবনা বেশি থাকে। যে আমি এটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি একটা প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করেছিলাম। সেখানে আমি দেখেছিলাম যে সেখানে তারা তেল ড্রামে করে তেল কিনতো, যখন লোডশেডিং থাকতো তখন তারা ড্রামে করে অনেক তেল ক্রয় করত, এবং এই ড্রামে তেল কিনতো, দেখাতো, তারা বলতো যে আমরা এটা কিনেছি, দোকানদারও এটা আমাদেরকে অ্যাকাউন্টসকে জানাতো যে 220 লিটার তেল, একটা গ্যালনে 220 লিটার তেল নেওয়া হয়েছে, সেইভাবে তাকে টাকা জমা করা হতো, তাকে টাকা পরিশোধ করা হতো। কিন্তু সত্যিকার অর্থে পরে জানা গেল যে না, ওর ভিতরে 200 লিটার তেল থাকে, কিন্তু তিনি দোকানদারকে পরিশোধ করা হয়েছে 220 লিটার। এই 20 লিটারের টাকা দোকানদার এবং ওই কর্মচারীরা কৌশলে ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করত। সুতরাং এইভাবে রসিদ প্রদানকারী কর্তৃপক্ষের সাথে যোগ সাজশের মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে। দেনাদারের নিকট হতে প্রাপ্ত টাকার নগদান বইতে না দেখিয়ে, পাওনাদারকে অপেক্ষাকৃত বেশি টাকা দেখিয়ে, অর্থাৎ পাওনাদারকে যে টাকা পরিশোধ করতেছি তার থেকে বেশি টাকা পরিশোধ দেখিয়ে, এভাবে আত্মসাৎ হয়ে থাকে। এই বিভিন্নভাবে নগদ তহবিল বা অর্থ আত্মসাৎ হয়ে থাকে। দ্রব্য আত্মসাৎ, বিভিন্নভাবে দ্রব্য আত্মসাৎ করা হয়ে থাকে। তার কয়েকটা আমি উল্লেখ করতেছি। ক্রয়কৃত পণ্যের পরিমাণ হিসাবে কম দেখানো, কোনো পণ্য একবারে বিনষ্ট বা চুরি হয়েছে বলে হিসাবে দেখানো, অর্থাৎ পণ্য চুরি হয়েছে এইভাবে প্রতি বছর একটা খরচ দেখানো যে পণ্য চুরি হয়ে গেছে, এইভাবে পণ্য আত্মসাৎ করা হয়। যে পরিমাণ পণ্য বিলি করা হয়েছে তার চেয়ে বেশি পণ্য বিলি দেখানো, আর স্টোর থেকে যে পরিমাণ মাল দেওয়া হয়েছে সুকৌশলে তার থেকে বেশি খরচ দেখায় কিছু পণ্য আত্মসাৎ করা হয়। আবার দেখা যায় যে পণ্য গ্রহণ করা হয়নি, কেউ ব্যবহার করে নাই, অথচ তার নামে বা কৌশলগতভাবে যে পণ্য বিলি দেখানো, অর্থাৎ পণ্য বিলি হয়নি অথচ হিসাবের বইতে পণ্য বিলি দেখানো। এইভাবে বিভিন্নভাবে পণ্য দ্রব্য আত্মসাৎ করা সম্ভব। হিসাবের কারচুপি, হিসাবে কারচুপি দুই ভাবে হতে পারে।
প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা গোপন করে উত্তম রূপে প্রকাশ করা, আর প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা গোপন করে নিকৃষ্ট রূপে প্রকাশ করা। অর্থাৎ কারচুপিটা দুই প্রকার হয়ে থাকে। প্রকৃত অবস্থা গোপন করে ভালোভাবে প্রতিষ্ঠানকে দেখানো, আবার হতে পারে প্রকৃত অবস্থা গোপন করে খারাপভাবে প্রতিষ্ঠানকে দেখানো। এইবার আমি প্রতিষ্ঠানকে প্রকৃত অবস্থা গোপন করে উত্তম রূপে প্রকাশ করা কয়েকটা নমুনা আমি আলোচনা করতেছি। ভুয়া বিক্রয় দেখিয়ে। ভুয়া বিক্রয় দেখিয়ে প্রতিষ্ঠানকে উত্তম রূপে প্রকাশ করা সম্ভব। যেমন আবার সমাপনী মজুত পণ্যের মূল্য বৃদ্ধি দেখিয়ে, সমাপনী মজুত পণ্য বেশি দাম দেখিয়ে প্রতিষ্ঠানকে ভালোভাবে দেখানো সম্ভব। ক্রয় মূল্য কম দেখিয়ে, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় দেখিয়ে, বকেয়া খরচ সমূহকে হিসাবে না দেখিয়ে, অর্থাৎ বকেয়া খরচ না দেখাই আমি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে দেখাচ্ছি, প্রকাশ করতেছি যে আমার আসলে বকেয়া খরচ রয়েছে, কিন্তু আমি সেটাকে না লুকালাম, দেখালাম না। এইভাবে এক প্রকার কারচুপি হয়, যে প্রতিষ্ঠানকে সুন্দর দেখানোর জন্য কারচুপি করা হয়। অগ্রিম আয় সমূহকে বর্তমান বছরের আয় দেখিয়ে, প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য কম দেখিয়ে, যে কোনো খরচ প্রকৃত অপেক্ষা কম দেখিয়ে, স্থায়ী সম্পত্তির সময়ের অবচয় মোটেই না দেখিয়ে বা কম দেখিয়ে, সম্পত্তির মূল্য অধিক দেখিয়ে, দায়ের মূল্য কম দেখিয়ে, আবার প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা গোপন করে নিকৃষ্ট রূপে প্রকাশ করা, অর্থাৎ প্রতিষ্ঠানকে খারাপভাবে দেখানো। যেমন সমাপনী মজুত পণ্যের মূল্য দেখিয়ে বিক্রয় মূল্য প্রকৃত অপেক্ষা কম দেখিয়ে বিক্রয় মূল্য কম দেখানো হলো, প্রতিষ্ঠানকে খারাপভাবে দেখানো হলো। ক্রয় মূল্য অধিক দেখিয়ে প্রতিষ্ঠানের পণ্য যে মূল্যে ক্রয় করা তার থেকে অধিক মূল্যে দেখানো হলো, তা প্রতিষ্ঠানের একটা খারাপ সাইড, যে আমরা কম মূল্যের পণ্য বেশি মূল্যে কিনা হয়েছে, এটা প্রতিষ্ঠানের একটা খারাপ দিক। মূলধন জাতীয় খরচকে মুনাফা জাতীয় খরচ দেখিয়ে, মূলধন জাতীয় খরচ হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, আর মুনাফা জাতীয় খরচ হচ্ছে প্রতিষ্ঠানের পরিচালনা খরচ। সুতরাং আমার মূলধন জাতীয় সম্পদকে আমি খরচ হিসেবে দেখাচ্ছি, যে খরচগুলো স্বাভাবিকভাবে শেষ হয়ে যাবে, এতে প্রতিষ্ঠানের খারাপ দিকটা প্রকাশ পায়। ভবিষ্যৎ ব্যয়কে বর্তমান বছরে ব্যয় দেখিয়ে, যে ব্যয়টা ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতের জন্য করা হয়েছে, সেটাকে বর্তমান বছরের খরচ দেখিয়ে প্রতিষ্ঠানকে নিকৃষ্ট রূপে প্রকাশ করা যায়। চলতি আয়কে ভবিষ্যৎ আয় দেখিয়ে, অর্থাৎ এই বছর আয় করেছি কিন্তু আমি এই বছর না দেখে ভবিষ্যতের জন্য দেখাচ্ছি, তাহলে প্রতিষ্ঠান এই বছর আমাকে একটু নিকৃষ্টভাবে, একটু খারাপভাবে প্রকাশ পায়। মুনাফা জাতীয় খরচ বৃদ্ধি করে দেখিয়ে, প্রকৃত আয় গোপন করে, স্থায়ী সম্পত্তির অবচয় অধিক দেখিয়ে, স্থায়ী সম্পত্তির অবচয় বেশি দেখালে এটা প্রতিষ্ঠানের জন্য মুনাফার পরিমাণকে খাটো করে দেখানো হয়। সম্পত্তির মূল্য প্রকৃত অপেক্ষা কম দেখিয়ে, সম্পত্তির মূল্য প্রকৃত অপেক্ষা কম দেখালে প্রতিষ্ঠানের সম্পত্তির মূল্য কম দেখানো হয়, এতে প্রতিষ্ঠান নিকৃষ্ট রূপে প্রকাশ পায়। ভুয়া খরচ দেখিয়ে, অর্থাৎ খরচ বেশি দেখানো প্রতিষ্ঠানের জন্য একটা খারাপ দিক, আমি খরচ বেশি দেখালাম, এটা প্রতিষ্ঠানের নিকৃষ্ট রূপে প্রকাশ করা হয়। প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য বেশি দেখিয়ে, প্রারম্ভিক মজুত পণ্য বেশি দেখানো এটা একটা খারাপ দিক, কারণ মজুত পণ্য মূল্য যত কম দেখানো যায় তত প্রতিষ্ঠানের জন্য ভালো। এখানে বলা হয়েছে মূল্যের কথা, আবার পরিমাণের কথা না, এদিকে কিন্তু খেয়াল রাখবা তোমরা, যে মূল্য বেশি দেখিয়ে, পরিমাণ বেশি নয়, মূল্য বেশি দেখিয়ে। অনাদায় দেনা পরিমাণ বেশি দেখিয়ে, অনাদায় দেনা কি এটা নিশ্চয়ই তোমরা জানো, দেনাদারের কাছ থেকে যে টাকাটা আদায় হওয়ার সম্ভাবনা থাকে না, কম থাকে, সেইগুলোকে অনাদায় দেনা বলে। সুতরাং দেখা যাচ্ছে যে আমি যদি অনাদায় দেনার পরিমাণ বেশি দেখাই, তাহলে এটা কারবারের জন্য একটা খারাপ দিক, কারণ আমাদের যে টাকাটা আদায় হওয়ার সম্ভাবনা কম, সেটাই অনাদায় দেনা, এই পরিমাণ যদি বেশি হয় সেটা কারবারের জন্য খারাপ। আমাদের প্রতিষ্ঠানের সাথে তারা সংশ্লিষ্ট, তারা এটাকে খারাপভাবে নিবে, যে প্রতিষ্ঠানটা দেনাদারের কাছ টাকা দেয় অনেকটা অক্ষম। হিসাবে কারচুপির উদ্দেশ্য,
হিসাবে কারচুপি করার বিভিন্ন উদ্দেশ্য থাকে। তার মধ্যে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, তৃতীয় পক্ষের উদ্দেশ্য, কর্মকর্তা কর্মচারীর পক্ষের উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য উত্তম রূপে প্রকাশ করা। এই যে হিসাবে কারচুপি করার সময় প্রাতিষ্ঠানিক যে উদ্দেশ্যে কারচুপি করা হয় তা উত্তম রূপে প্রকাশ করা হচ্ছে হলো ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের আস্থা অর্জন। এই জন্য প্রতিষ্ঠানকে উত্তম রূপে প্রকাশ করা হয়। পুরাতন ঋণদানকারী প্রতিষ্ঠান সমূহের আস্থা বৃদ্ধি, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, পাওনাদারের আস্থা বৃদ্ধি, সরকারি আস্থা অর্জন, নতুন প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি পাওয়া। এই কারচুপি করে অনেক সময় প্রতিষ্ঠানকে উত্তম রূপে প্রকাশ করা হয় তার অনেক সুবিধা পাওয়ার জন্য। যেমন যদি আমি প্রতিষ্ঠানকে অনেক উত্তম রূপে প্রকাশ করি তাহলে বেশি করে ঋণ পাবো, আমি সরকারি আস্থা অর্জন করব, পাওনাদার আস্থা পাবে, সুনাম বৃদ্ধি পাবে। কিন্তু এটা প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা না। আবার হতে পারে নিকৃষ্ট রূপে প্রকাশ করা, যেমন প্রতিযোগিতা হ্রাস, আমার প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিযোগিতা, কারণ প্রতিযোগিতা করা হয় উপরের দিকে ওঠার জন্য, আর আমি প্রতিযোগিতা হ্রাস করার জন্য আমার প্রতিষ্ঠানকে আমি নিম্নরূপে প্রকাশ করতেছি যাতে অন্য কোনো প্রতিযোগী আমার কাছে না থাকে। আবার দেখা যায় যে আমি জানি যে আমার একটা বন্ধু আছে, সে বন্ধু একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টসের দায়িত্বে আছে। সে আমাকে বলেছে যে আমরা একটা প্রতিষ্ঠানের 3টা ব্যালেন্স শিট তৈরি করি, 3টা আর্থিক ফলাফল তৈরি করি। এটা একটা হচ্ছে আমাদের প্রকৃত ফলাফল, যেটার দ্বারা আমরা আমাদের প্রতিষ্ঠানের মালিক জানে, প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন হয়, যার উপর ভিত্তি করে আমরা প্রেরণা পেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের প্রকৃত অবস্থা। আরেকটা তৈরি করা হয় ঋণ গ্রহণ করার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার জন্য একটা আর্থিক বিবরণী তৈরি করা হয়, যাতে প্রতিষ্ঠানের প্রতি ঋণদানকারী প্রতিষ্ঠানে আস্থা থাকে। একটা সুন্দর উত্তম ব্যালেন্স শিট আর্থিক ফলক বিবরণী দেখানো হয়। আর একটা হচ্ছে সরকারকে দেওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কর ফাঁকি দেওয়ার জন্য। কর ফাঁকি দেওয়ার জন্য এখানে প্রতিষ্ঠানকে লসে দেখানো হয় অনেক ক্ষেত্রে, বা সামান্য লাভে দেখানো হয়, যাতে সরকারকে কর দিতে না হয়। এইভাবে আমাদের দেশে এই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো খুব বড় মাপের প্রতিষ্ঠান হয়তো না, আবার কিন্তু মধ্যবর্তী মধ্য ধরনের শ্রেণীর প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাজ বেশি করে থাকে। কর এড়ানোর জন্য তারা নির্দিষ্টভাবে প্রতিষ্ঠানকে প্রকাশ করে থাকে। কর্মকর্তা কর্মচারীদের দাবি অগ্রাহ্য করার উদ্দেশ্যে, অর্থাৎ মালিক অনেক সময় তার মালিকের সাথে যোগ সাজছে হিসাব রক্ষক যাতে কর্মচারীরা বেশি বেতন না চাইতে পারে, এজন্য প্রতিষ্ঠানকে খারাপভাবে নিকৃষ্ট রূপে প্রকাশ করে, যাতে তারা বেতন বাড়ানোর দাবি করতে না পারে বা প্রেষণার দাবি না করতে পারে। লভ্যাংশ ঘোষণার সুবিধা, লভ্যাংশ যাতে কম ঘোষণা করা লাগে এজন্য নিকৃষ্ট রূপে প্রকাশ করা হয়। সম্পত্তি প্রতিস্থাপনের উদ্দেশ্যে, সম্পত্তি প্রতিস্থাপন করার জন্য দেখা যাচ্ছে যে টাকা সয় রাখা দরকার, এর জন্য যাতে কম খারাপভাবে দেখালে অনেকে প্রতিষ্ঠানের প্রতি লভ্যাংশ আশা করবে না, সুতরাং ওই টাকাটা আমরা জমায়ে একটা নতুন সম্পত্তি স্থাপন করতে পারি। মানে ঋণ মাফের সুবিধার উদ্দেশ্যে, ঋণ মাফ পাওয়ার জন্য প্রতিষ্ঠানকে খারাপভাবে উপস্থাপন করা হয়, যাতে প্রতিষ্ঠানকে ঋণটা যাতে ক্ষমা করে দেয় বা মাফ চায় বা আংশিক ক্ষমা করে। তৃতীয় পক্ষের উদ্দেশ্যে প্রতিষ্ঠানকে উত্তম রূপে এবং নিকৃষ্ট রূপে প্রকাশ করা হয়। উত্তম রূপে প্রকাশ হচ্ছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, ভোক্তা জনসাধারণের আস্থা অর্জন করা, পরিচালকদের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি, বিক্রির পরিমাণ বিক্রির উদ্দেশ্যে। নিকৃষ্ট রূপে প্রকাশ করা হয় তৃতীয় কোনো প্রতিযোগীকে অনুৎসাহিত করা, লভ্যাংশ কমানোর মাধ্যমে শেয়ার বিক্রয় পরিচিত করা, জনসাধারণের নিকট প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা, পরিচালকদের অদক্ষতা তুলে ধরা। এইভাবে প্রতিষ্ঠানকে উত্তম রূপে অথবা নিকৃষ্ট রূপে প্রকাশ করা হয়।
কর্মকর্তা কর্মচারীদের পক্ষে উদ্দেশ্য উত্তম রূপে প্রকাশ, দক্ষতা পূর্ণ ক্রয় বিক্রয় নির্দেশ করা, ব্যবস্থাপনার দক্ষতা প্রমাণ করা, মালিক পক্ষের আস্থাভাজন হওয়া, অধিক পরিমাণ বেতন বোনাস দাবি করা, উচ্চ হারে কমিশন আদায় করা, কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে মালিককে প্রভাবিত করা, কম দামে ক্রয়কৃত শেয়ার বেশি দামে বিক্রয় করা। নিকৃষ্ট রূপে প্রকাশ হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা, মালিকদের অদক্ষ প্রমাণ করা, শেয়ারের মূল্য কমানোর মাধ্যমে শেয়ার ক্রয়ের চেষ্টা করা, ব্যবহার উপযোগী জিনিসপত্র ব্যবহারের অনুপযোগী বলে কম দামে কেনার ব্যবস্থা করা, পাওনাদারগণকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে খেপিয়ে তোলা। এইভাবে একটা প্রতিষ্ঠানকে উৎকৃষ্ট রূপে বা নিকৃষ্ট রূপে প্রকাশ করা সম্ভব। ভুল ত্রুটি ও জুয়াচুরির মধ্যে পার্থক্য আমরা একটু আগেই এই বিষয়ে আমি বিশদ আলোচনা করেছি। ভুল ত্রুটি কি, জুয়াচুরি কি। সুতরাং আমি বলবো তোমাদেরকে, তোমরা যদি একটু খেয়াল করে থাকো তাহলে অবশ্যই এর মধ্যে যে কি পার্থক্য আছে সেটা আমি এক নজরে একটু আলোচনা বলতেছি, খেয়াল করো। সংজ্ঞাগত পার্থক্য: হিসাব রক্ষণের অসাবধানতাবশত বা হিসাব বিজ্ঞানের পরিপূর্ণ জ্ঞানের অভাবে লেনদেন সমূহকে সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়াকে ভুল বলে। আর কাউকে প্রতারিত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হিসাবে ভুল লিখন বা মিথ্যাচারকে জুয়াচুরি বলে। ভুল ত্রুটি এর পেছনে কোনো উদ্দেশ্য থাকে না, আর জুয়াচুরি সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে জুয়াচুরি করা হয়। কিছু কিছু ভুল রেওয়া মিলে প্রতিফলিত হয়, জালিয়াতি কখনোই রেওয়া মিলে প্রতিফলিত হয় না। নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা ভুলের সাথে জড়িত থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এতে জুয়াচুরির সাথে জড়িত থাকে। ভুল ত্রুটি উদ্ঘাটন করা সহজ, জুয়াচুরি সহজে উদ্ঘাটন করা যায় না। কার্যকর আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার মাধ্যমে ন্যূনতম পর্যায়ে আনা সম্ভব ভুল ত্রুটি। আর জুয়াচুরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে হয় বলে জুয়াচুরি কোনোভাবে নিবারণ করা সম্ভব নয়। ভুল ত্রুটি ক্ষমাযোগ্য অপরাধ, জুয়াচুরি শাস্তিযোগ্য অপরাধ। ভুল ত্রুটির মাধ্যমে প্রতিষ্ঠানের ছোট অঙ্কের ক্ষতির সম্ভাবনা থাকে, জুয়াচুরি প্রতিষ্ঠান বড় অঙ্কের ক্ষতির কারণ সৃষ্টি করে। সুতরাং ভুল ত্রুটি আর জুয়াচুরির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ভুল ত্রুটি এটা ছোট আকারের ক্ষতি সাধন হয় প্রতিষ্ঠান বা অসাবধানতাবশত হয়ে থাকে, আর জুয়াচুরি ইচ্ছাকৃতভাবে কারবারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বা ব্যক্তির স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হিসাবে কারচুপি করে জুয়াচুরি বা জালিয়াতি করা হয়। আত্মসাৎ ও হিসাবে কারচুপির মধ্যে পার্থক্য। আত্মসাৎ হচ্ছে কি? আত্মসাৎ হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য হিসাবভুক্ত করে কারবার থেকে নগদ বা পণ্য অপসারণ করাকে আত্মসাৎ বলে। আর হিসাবে কারচুপি হচ্ছে কারবারের প্রকৃত আর্থিক অবস্থাকে ইচ্ছা মতো কৃত্রিমভাবে হ্রাস বৃদ্ধি করে বিকৃত রূপে প্রকাশ করাকে হিসাবে কারচুপি বলা হয়। কর্মচারীদের ব্যক্তির স্বার্থে নগদ বা পণ্য আত্মসাৎ করা হয়। প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য হিসাবে কারচুপি করা হয়। আত্মসাৎ এর আর্থিক ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে, আর হিসাবে কারচুপির ক্ষেত্রে আর্থিক ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয়। নগদ পণ্যদ্রব্য নগদ তহবিল আত্মসাতের সাথে সাধারণ কর্মচারীরা জড়িত থাকে বলে ইহা উদ্ঘাটন করা সহজ হয়। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ সরাসরি জড়িত থাকে বলে ইহা উদ্ঘাটন করা বেশ কঠিন। আত্মসাতের ক্ষেত্রে সাধারণ কর্মচারীরা জড়িত, হিসাবে কারচুপির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকে। আত্মসাতের ক্ষেত্রে নগদ বা পণ্য আত্মসাৎ হয়ে থাকে, আর জালিয়াতির ক্ষেত্রে নগদ বা পণ্য আত্মসাৎ হয় না। ক্রয় বা বিক্রয় না লেখা বা কম লেখা হচ্ছিল আত্মসাৎ, ভুয়া খরচ দেখিয়ে হিসাবে কারচুপি করা হয়। সুতরাং আত্মসাৎ ও কারচুপি কাছাকাছি হলেও দুটোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। টিমিং অ্যান্ড ল্যান্ডিং। টিমিং অ্যান্ড ল্যান্ডিং কি? টিমিং অ্যান্ড ল্যান্ডিং হচ্ছে আসলে নগদ অর্থ আত্মসাৎ করার সাথে জড়িত একটা বিষয়। আমরা সংক্ষেপে বলি, টিমিং অ্যান্ড ল্যান্ডিং হচ্ছে নগদ অর্থ গ্রহণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠানের দেনাদারের নিকট হতে আদায়কৃত সম্পূর্ণ অর্থ জমা না দিয়ে পরবর্তী কোনো লেনদেন এর অর্থ
পূর্ববর্তী লেনদেনের অর্থ হিসেবে দেখিয়ে সাময়িকভাবে বা পরবর্তীতে স্থায়ীভাবে অর্থ অপসারণ করাকে টিমিং অ্যান্ড ল্যান্ডিং বলে। আসলে টিমিং অ্যান্ড ল্যান্ডিংটা বিষয়টা কি একটু আমি বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে এটা একটা নগদ অর্থ আত্মসাতের উপায়। অর্থাৎ দেনাদার, মনে করো যে তোমাকে দেনাদাররা টাকা দিয়ে গেছে, টাকাটা তুমি সাথে সাথে প্রতিষ্ঠানে জমা করার কথা, কিন্তু তুমি দেখা গেল যে দেনাদার 20,000 টাকা দিয়ে গেছে, তুমি 10,000 টাকা বা 5,000 টাকা বা 15,000 টাকা তুমি জমা করেছো, আর বাকি টাকাটা জমা করো নাই, এই টাকাটা তোমার কাছে রেখে দিচ্ছো। ভবিষ্যতে আবার দেখা গেল যে আরো একজন ওই টাকাটা আবার কেউ জমা দিচ্ছে বা সে আবার জমা দিচ্ছে, তুমি তখন দেখা গেল কি আবার কিছু জমা দেখালা, আবার টাকা নিজের কাছে রাখলা, এইভাবে চলমান ভাবে তুমি কিছু টাকা আত্মসাৎ করতেছো। এইভাবে তুমি মাঝে মধ্যে তুমি আবার ওই টাকাটা তুমি পরিশোধ করতেছো। এটাও এক প্রকার আত্মসাৎ, আর এই আত্মসাৎটাকে টিমিং অ্যান্ড ল্যান্ডিং বলে। অর্থাৎ যে দেনাদারের নিকট থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণ জমা না দেখিয়ে কিছু অংশ জমা দেখা এবং পরবর্তীতে আবার কোনো প্রাপ্তি থেকে আবার বাকি জমা করে আবার আত্মসাৎ করা, এইভাবে আত্মসাৎটা চলমানভাবে আত্মসাৎ করা হয় এবং কিছু অর্থ তার নিজের কাছে রাখা হয়। পরবর্তীতে হয়তো টাকাটা পরিশোধ করা হয়, কিন্তু ক্ষণিকের জন্য এটা একটা আত্মসাৎ প্রক্রিয়া। প্রফেসর ডাব্লিউ.বি. মেইগস এর মতে নগদ জমার ঘাটতির গোপনীয়তা রক্ষা করার জন্য নগদান বইতে জমার হিসাব বিলম্বে লেখার পদ্ধতিকে টিমিং অ্যান্ড ল্যান্ডিং বলে। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি যে এটা হচ্ছে নগদ অর্থ আত্মসাতের একটা প্রক্রিয়া মাত্র। অর্থাৎ ক্ষণিকের জন্য প্রাপ্ত টাকা সম্পূর্ণ জমা না দেখিয়ে আংশিক জমা করে অর্থ আত্মসাৎ করা হয়। সুতরাং আজকে আমরা ভুল, জুয়া, চুরি, জালিয়াতি, প্রতারণা, কারচুপি, সর্বোপরি টিমিং অ্যান্ড ল্যান্ডিং সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি, আমরা শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ তোমাদের আমার সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাসের মাধ্যমে সকলের কাছে ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার, আমাকে পৌঁছে দিয়ে আমাকে সকলের কাছে পরিচয় করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।